নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, বাজেট হচ্ছে নিতান্ত আয় ব্যয়ের হিসাব এবং আগামী 1 বছর সরকার কিভাবে টাকা খরচ করবে এবং সেই খরচ করার জন্য টাকা কিভাবে সরকার জোগাড় করবে তারই একটা হিসেব। পৃথিবীর অন্যান্য দেশে বাজেট কিন্তু একটা নিতান্ত রুটিন ব্যাপার, কিন্তু আমাদের দেশে বাজেটকে নিয়ে একটা উন্মাদনা সৃষ্টি হয়। আমি এর সঙ্গে একদম সহমত নই। যদিও দু চার কথা বলে আজকে আমার প্রতিবেদনের মূল উপজীব্য নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। মধুবনী শাড়িতে দুলারী দেবী পদ্মশ্রী প্রাপ্ত শিল্পী, তার দেওয়া মধুবনী শাড়িতে উজ্জ্বল ছিলেন আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 1 ফেব্রুয়ারি শনিবার সংসদে 8ম বারের জন্য অর্থমন্ত্রী হিসাবে তিনি বাজেট পেশ করলেন। এটা একটা রেকর্ড। যে দুটো কথা আমার বলা মনে হয় যে দরকার, যে আয়করের সুবিধা মধ্যবিত্ত শ্রেণীর জন্য 12 লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত আয়ে কর দিতে হচ্ছে না, আর যারা চাকুরিজীবী তাদের ক্ষেত্রে 12,75,000 স্ট্যান্ডার্ড ডিডাকশন বাবদ 75,000 তো এমনিতেই ছাড় পায়। তাছাড়া করের বিভিন্ন স্ল্যাব নির্মলা সীতারামন বলেছেন, সেটা আপনারা পরে দেখে নেবেন যারা ইন্টারেস্টেড আছেন। এবং সংস্কারের কথা বলেছেন, 6টি ক্ষেত্রে সংস্কার, কর ক্ষেত্রে সংস্কার, বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কার ইত্যাদি। তার মধ্যে একটা জিনিস আমার মনে হলো আপনাদের বলা দরকার, যে বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কার করলে জিএসডিপির অতিরিক্ত 0.5% ঋণ নিতে পারবে রাজ্য সরকারগুলো। অর্থাৎ যারা বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কার করবে সেই সংস্কারের শর্ত মানলে অতিরিক্ত 0.5% জিএসডিপির ঋণ নেওয়ার সুযোগ থাকছে রাজ্য সরকারগুলোর। পশ্চিমবঙ্গ সরকার, আমি ঠিক জানি না জিএসডিপির তারা কত শতাংশ ঋণ নেয়। যদি সুযোগ থাকে তারা নিশ্চয়ই অতিরিক্ত 0.5% ঋণ নেবে, কিন্তু কন্ডিশন হচ্ছে বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কার করতে হবে। এবার আসি আজকের মূল প্রতিবেদন নিয়ে। ফেব্রুয়ারি মাস শুরু হলো। এখন এই ফেব্রুয়ারি মাসে আমাদের পড়োশী বাংলাদেশে অনেক ঘটনা ঘটবে, অনেক উথাল পাথাল হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, আওয়ামী লীগ ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে যে তারা 9 দিন ব্যাপী কর্মসূচি নেবে, বিক্ষোভ, সমাবেশ, হরতাল, পোস্টার বিলি ইত্যাদি। কিন্তু ইতিমধ্যেই আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ধরপাকড় করা শুরু হয়েছে। ইউনূস সরকার ডিটারমাইন্ড যে তারা আওয়ামী লীগকে কোন রকম রাজনৈতিক কর্মসূচি করতে দেবে না। ইউনূসের প্রেস সচিব বলেই দিয়েছেন যে গণঅভ্যুত্থানের সময় যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার জন্য আওয়ামী লীগ দায়ী। আওয়ামী লীগকে প্রায়শ্চিত্ত করতে হবে, ক্ষমা চাইতে হবে দেশের মানুষের কাছে, এবং একই সঙ্গে তাদের যে সমস্ত নেতা কর্মী এই গণহত্যা বা গুম খুনের সঙ্গে যুক্ত তাদের বিচারের সামনে দাঁড়াতে হবে। তারপরেই তারা আওয়ামী লীগকে কর্মসূচি পালন করতে দেবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। প্রথম কথা, ইউনূসের সরকার অসাংবিধানিক, অবৈধ, জনগণের কোনো সমর্থনেতে নেই। সেই সরকারের প্রেস সচিবের বক্তব্য মানে রাজাকার ইউনূসের বক্তব্য। বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না, এটা দর্থহীন ভাষায় জানিয়ে দেওয়া ভালো। কোন রকম নির্বাচন হবে না, আন্তর্জাতিক মহল সেই নির্বাচনকে বৈধতা দেবে না। এবং আওয়ামী লীগও তো অভিযোগ করছে যে গণ অভ্যুত্থানে যে ঘটনাগুলো ঘটেছিল সেটা মেটিকুলাস ডিজাইন করা। কারা করেছিল? সেই অপশক্তি, সেই জেহাদি শক্তি, সেই আইএসআই, সেই আমেরিকার ডিপ স্টেট। যেমন বিএনপির একজন বিশিষ্ট আইনজীবী, সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে তিনি প্র্যাকটিস করেছেন, তিনি পরিষ্কার বলেছেন এই ছাত্রগুলো হচ্ছে কুলগোত্রহীন, এদের ইতিহাস নেই, ভূগোল নেই, এর একটা অন্ধকারের শক্তি থেকে বেরিয়ে এসছে এবং তারা এখানে তালিবানীকরণ করতে চায় বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক ব্যবস্থাকে। তিনি আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশের মানুষ এই তালিবানীকরণ মেনে নেবে না। আবার বিএনপিও স্থিতিজাড্য কাটিয়ে তাদের মোহভঙ্গ হয়েছে অন্তর্বর্তী সরকারের উপর।
অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয় তখন বিএনপি খোলাখুলিভাবে জানিয়েছিল যে এই সরকারকে তারা ব্যর্থ হতে দেবে না, কিন্তু কয়েক মাস যাওয়ার পরেই বিএনপি বুঝতে পেরেছে যে সুদখোর রাজাকারের বাচ্চা ইউনূসের মতিগতি ভালো নয়। ও বাংলাদেশকে জেহাদি জঙ্গিদের হাতে তুলে দিতে যাচ্ছে, ছাত্রদের ঢাল হিসাবে খাড়া করে নিজে ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চাইছে। তাই বিভিন্ন রকম সংস্কারের ধুয়ো তুলে নির্বাচনটাকে পিছিয়ে দিতে চাইছে, যাতে অন্তর্বর্তী সরকারের মদতে ছাত্ররা একটা দল তৈরি করে। সেই দলকে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করতে সময় লাগবে, সেই সময়টুকু ছাত্রদের তৈরি দলকে দিতে চায় ইউনূস। সেই জন্য সংস্কারের আছিলায় টালবাহানা করে নির্বাচন পিছোতে চাইছে। এবং বিএনপি ভেবেছিল যে এই মুহূর্তে নির্বাচন হলে তারা ড্যাং ড্যাং করে ক্ষমতায় চলে যেত, কিন্তু যত নির্বাচন দেরি হবে বিএনপির পক্ষে লড়াইটা তত কঠিন হবে। ইতিমধ্যে আওয়ামী লীগের পক্ষে সমর্থন বাড়ছে, বিভিন্ন সমীক্ষা হচ্ছে। তো আওয়ামী লীগের প্রতি মানুষের তো ক্ষোভ ছিল, সেই ক্ষোভের তো একটা বহিঃপ্রকাশ হয়েছিল জুলাই অগাস্টে, কিন্তু সেই ক্ষোভ মানুষের অনেকটা কমে গেছে। কারণ মানুষ একটা জিনিস বুঝতে পারছেন যে আওয়ামী লীগের সরকারের সময় তাদের টিকে থাকতে যে উদ্যোগ নিতে হতো, এখন টিকে থাকার জন্য আরো অনেক বেশি কষ্ট করতে হচ্ছে। আওয়ামী লীগের সময় 1 কোটি মানুষকে নিখরচায় সরকারি পরিষেবা দিত সরকার, সেগুলো বন্ধ হয়ে যাওয়ার মুখে অনেকের কার্ড বাতিল হয়েছে, এবং বিশেষ করে মানুষের হেঁসেলে ছ্যাঁকা লেগেছে। গরিব মানুষ, নিম্নবিত্ত মানুষ, দেখুন বড় লোকরা কোনো কালেই কোনো রকম অর্থনৈতিক সমস্যায় পড়েন না, এবং বাংলাদেশে যেহেতু মিডল ক্লাসটা খুব একটা শক্তিশালী নয়, একটা খুব বড় লোক শ্রেণী আছে, একটা খুব গরিব শ্রেণী আছে। এই গরিব শ্রেণীর জীবন ধারণ কার্যত দুরূহ হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য অন্তর্বর্তী সরকারের উপর তাদের ক্ষোভ বাড়ছে। সেই ক্ষোভটাকে কাজে লাগাতে বিএনপি পথে নেমেছে। আওয়ামী লীগও বুঝতে পেরেছে যে এবার যে কোনো মূল্যে তাদের বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে হবে। হাসিনা বক্তৃতা দিয়েছেন দিল্লি থেকে বসে, এবং আওয়ামী লীগ টুকটাক সমাবেশ করেছে। শহীদ নূর হোসেনের দিনে সমাবেশের ডাক দিয়েছিল, কিন্তু ভয় পেয়ে অন্তর্বর্তী সরকার যেভাবে পুলিশি বন্দোবস্ত করেছিল বড় ধরনের কোনো গন্ডগোল হয়নি। কিন্তু চিরদিন তো এইভাবে বলপ্রয়োগ করে প্রতিবাদ বিক্ষোভকে আটকানো যায় না। আওয়ামী লীগও পথে নামবে, এবং যখন নামবে তখন মানুষের সমর্থন নিয়ে নামবে। যারা সাংবাদিক হিসাবে আওয়ামী লীগ জমানার বিরোধী ছিলেন তারা পর্যন্ত বলছেন, তারা বিভিন্ন সমীক্ষা করছেন, তাতে তারা বলছেন যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কিন্তু বাড়ছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি হয় না। তাই ফেব্রুয়ারি মাসে রীতিমতো টালমাটাল উথাল পাথালের পরিস্থিতি হবে বাংলাদেশে। বিএনপি নামবে, ছাত্ররা হয়তো দল তৈরি করবে, 2 জন উপদেষ্টা পদত্যাগ করে সেই দলে যোগ দেবে। আওয়ামী লীগ ঘোষণা করে দিয়েছে যে তারা প্রতিবাদ আন্দোলন করবে। এরপর ট্রাম্পের প্রশাসন বাংলাদেশের উপর অনেক আর্থিক নিষেধাজ্ঞা ইতিমধ্যে চাপিয়েছে, ইউএসএ বন্ধ হয়েছে, এবং আরো অনেক কঠোর পদক্ষেপের জন্য ইউনূস প্রশাসন তৈরি থাকুক। সেই জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার ইউনূস ডিপ স্টেটের অংশ ওপেন সোসাইটি ফাউন্ডেশন, যার কর্ণধার জর্জ সোরস, তার ছেলেকে বাংলাদেশে ডেকে পাঠিয়ে আলোচনা করেছেন যাতে ডিপ স্টেটের অর্থানুকূল্যে বাংলাদেশে এই অরাজকতাটাকে টিকিয়ে রাখা যায়। ভারত গভীরভাবে লক্ষ্য করছে শুধু ইউনূসের কাজকর্ম, এবং জামাত ডাক দিয়েছে ইসলামিক দলগুলোকে একজোট করে একটা নির্বাচনী জোট করতে। দেখুন, জামাত এবং তাদের অনুগামীরা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, বাংলাদেশের স্বাধীন অস্তিত্বকে স্বীকার করে না। মুক্তিযুদ্ধের সময় তাদের নক্কারজনক ভূমিকা বাংলাদেশের মানুষ বলেনি। তাই জামাত সহ অন্যান্য ইসলামিক দলগুলো যতই জোট তৈরি করুক, তাদের সঙ্গে ছাত্রদের নতুন দল এসে যুক্ত হোক না কেন, সেই জোট 15% বেশি মানুষের সমর্থন পাবে না। এটা বাংলাদেশ সম্পর্কে যারা খবরাখবর রাখেন, অনেক পলিটিক্যাল অবজারভার এই কথাটা বলছেন। তাহলে বাংলাদেশে একটা সার্বিক বিশৃঙ্খলা, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, বস্ত্রশিল্প ঢুকছে,
ভিয়েতনামের কাছে রপ্তানি শিল্পের দ্বিতীয় জায়গাটা বাংলাদেশ ইতিমধ্যে খুইয়েছে। IMF বলছে ঋণ দেব না, ঋণ দিলেও জুন জুলাইয়ের আগে তার কিস্তি দেব না, এবং সেই ঋণ পেতে হলে সরকারকে অনেক কঠিন শর্ত মানতে হবে। ইতিমধ্যেই তো 100টার উপর পণ্যে যুক্তমূল্য কর বসিয়ে দিয়েছে ইউনূস সরকার। আবার শুধু ইউনূস নিজেকে করেছে, তার কাছ থেকে বাংলাদেশ সরকার 560 কোটি না কত কোটি টাকা পেত। ইউনূস সেই করটা মুকুব করেছে এবং গ্রামীণ ব্যাংক 2029 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারকে কোনো কর দেবে না। তাহলে ইউনূস নিজের, গ্রামীণ ব্যাংকের, তার সঙ্গী সাথীদের সুরাহা করলেন, এবার বাংলাদেশের মানুষের উপর যুক্তমূল্য কর চাপিয়ে দিলেন। ইতিমধ্যে এই 6 মাসে 22,500 কোটি টাকা নোট ছাপিয়েছে ইউনূস সরকার। হাসিনা সরকার 15 বছর ক্ষমতায় ছিল, তারা 60,000 কোটি টাকার নোট ছাপিয়েছিল, কিন্তু এই 5 মাসের মধ্যে ইউনূস সরকার 22,500 কোটি টাকার নোট ছাপিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ কি বলেছে? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে প্রতিবাদীদের, সাংবাদিকদের, মানবাধিকার কর্মীদের, এবং বিচার ব্যবস্থার নামে প্রহসন হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, তারা সতর্ক করে দিয়েছে। এই হিউম্যান রাইটস ওয়াচ এর রাষ্ট্রপুঞ্জ স্বীকৃতি দেয়, এরা সুপারিশ পাঠায় বিভিন্ন সরকারকে, যদিও সুপারিশ মানা বা না মানা একান্তভাবে নির্ভর করে নির্বাচিত সরকারের উপর। কিন্তু বাংলাদেশে তার নির্বাচিত সরকার নেই, এরা অসাংবিধানিক গায়ের জোরে দখল করা সরকার আছে। আমি হাসান মাহমুদ, যিনি বাংলাদেশের সাবেক বিদেশ মন্ত্রী ছিলেন, তিনি একটা সংবাদ পোর্টালে তার একটা টেলিফোনিক সাক্ষাৎকার শুনছিলাম। খুব তাৎপর্যপূর্ণভাবে তিনি একটা কথা বললেন যে অভ্যুত্থানের পর আওয়ামী লীগের অনেক নেতাকে সেনাবাহিনী নিরাপদ আশ্রয় দিয়েছিল, তারপর তারা সেনাবাহিনীর উদ্যোগে সেফ প্যাসেজ পান এবং দেশ ছাড়েন। অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনীর একটা অংশ কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করছিল, অভ্যুত্থানের সময়ও করেছে, এখনো করছে। খুব তাৎপর্যপূর্ণ লেগেছে হাসান মাহমুদের এই স্বীকারোক্তি যে সেনাবাহিনী আওয়ামী লীগের অনেক নেতা কর্মীকে ওই অভ্যুত্থানের সময় এবং তারপরে আশ্রয় দিয়েছিল, এবং তারপরে তারা সেফ প্যাসেজ পেয়ে দেশ ছাড়তে পারেন। অর্থাৎ সেনার সহায়তা ছাড়া এটা করা সম্ভব হতো না। তাহলে বাংলাদেশের সেনাবাহিনীর একটা বড় অংশ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেন না। এই সেনাবাহিনী কিন্তু আবার অভ্যুত্থানের দিন বা তার আগের দিন বা নিজেদের নাগরিকদের উপর বল প্রয়োগ করতে অস্বীকার করেছিল। খুব ভালো সিদ্ধান্ত। সেনাবাহিনী দেশের রক্ষাকর্তা। স্থানীয় মানুষ আন্দোলন করছেন, ছাত্ররা আন্দোলন করছেন, সেই আন্দোলনের উপর তারা কেন গুলি চালাবে, এবং শেখ হাসিনাকে সেটা তারা জানিয়ে দেন, এবং শেখ হাসিনা যাতে নিরাপদে দেশ ছাড়তে পারেন সেটা সেনাবাহিনী এনশিওর করেছিল। ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তো বলেছেন যে অভ্যুত্থানের দিন বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর যোগাযোগ ছিল, এবং বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অভ্যুত্থানের 150 দিন যেদিন পূর্ণ হলো সেদিনকে প্রথম আলোকে একটা সাক্ষাৎকারে বলেছেন যে ভারতের সেনাবাহিনীর কাছ থেকে তারা কোনো বিপদ আশা করেন না, ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সুসম্পর্ক রাখতে তারা চান, ফলে ভারত বাংলাদেশ সীমান্ত এবং বাংলাদেশ মায়ানমার সীমান্তে শান্তি থাকবে। এটা সেনাবাহিনীর একটা বড় অংশের কথা। কিন্তু ওয়াকারুজ্জামানের বিরোধীরাও কিন্তু সক্রিয়, জামাত ঘনিষ্ঠ কয়েকজন সেনাকর্তা, সেনার র্যাডিক্যালাইজড অংশ ISI এর সঙ্গে হাত মিলিয়ে তারা চাইছেন সেনা প্রধানকে অপসারণ করে ক্ষমতা দখল করতে। এক উপদেষ্টা ঘন ঘন সেনা ক্যান্টনমেন্টে যাতায়াত করছেন, সে আবার ইউনূসের ভাষায় অভ্যুত্থানের মাস্টার মাইন্ড, হিজবুত তাহরিরের জঙ্গি। তাহলে জামাত প্রভাবিত সেনাবাহিনীর র্যাডিক্যাল অংশ হিজবুত তাহরির এবং অন্যান্য ইসলামিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশে কিন্তু একটা অভ্যুত্থান করতে চাইছে। আবার বাংলাদেশের সেনাবাহিনীর একটা অংশ আছে যারা সরাসরি রাজনীতিতে যুক্ত হতে চান না, তারা চান
নির্বাচনের মাধ্যমে একটা সরকার আসুক, সেই সরকার যা যা সংস্কারের কাজ করা সেই কাজ করুক, এবং ভারতের বিরুদ্ধে জঙ্গি জিহাদিরা যে যুদ্ধ জিগির তুলছে সেই যুদ্ধ জিগির কেউ তারা সমর্থন করে না। তাহলে অদ্ভুত ভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি দাঁড়িয়ে আছে। প্রধান বিরোধী দল বিএনপি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে পথে নামছে। আওয়ামী লীগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। ছাত্রদের সঙ্গে বিএনপি নেতৃত্বের দূরত্ব তৈরি হয়েছে, ছাত্ররা দল করছেন, ইউনূস সেই দলকে সমর্থন দিচ্ছেন। জামাত সহ অন্যান্য ইসলামিক দলগুলো একজোট হচ্ছে, তাদের সঙ্গে ছাত্রদের নির্বাচনে সমঝোতা হতে পারে। সেনাবাহিনীর একটা অংশ অভ্যুত্থান ঘটাতে চায়। পাকিস্তানের আইএসআই এর ডিজি বাংলাদেশ ঘুরে গেছেন। বাংলাদেশের সেনাকর্তারা পাকিস্তানে গিয়ে আলাপ আলোচনা করেছেন। পাকিস্তান থেকে সমরাস্ত্র কেনার পরিকল্পনা হচ্ছে, যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা হচ্ছে। করাচিতে বাংলাদেশ এবং পাকিস্তানের নৌবাহিনী যৌথ মহড়া দেবে। ইতিমধ্যে ট্রাম্প ক্ষমতায় এসে ঘোষিত বাংলাদেশ বিরোধী, শেখ হাসিনা বিরোধী মার্শা বার্নিকার এবং ডোনাল্ড ব্লুকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের শেষের দিকে বা মার্চ মাসে হোয়াইট হাউসে যাবেন। আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর তার কাউন্টার পার্ট মার্কো রুবিওর সঙ্গে দেখা করেছেন এবং বলেছেন, সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন জয়শঙ্করকে বাংলাদেশ নিয়ে কি কোনো কথা হয়েছে, তিনি বলেছেন হ্যাঁ। তারপরেই আমরা অনেকগুলো পদক্ষেপ দেখতে পেয়েছি। ইউএসএইড বন্ধ হয়েছে, ডোনাল্ড ব্লুর অপসারণ হয়েছে, ইত্যাদি 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 ইত্যাদি। এবং ইউনূসের অবস্থান খুব নড়বড়ে। ওকে আমি বলি না রুটলেস ওয়ান্ডার। এই সরকারটা এনজিও চট্টগ্রাম। ইউনূস নিজে চট্টগ্রামের লোক, তার উপদেষ্টাদের অনেকেই চট্টগ্রামের মানুষ এবং তারা সবাই ইউনূসের খুব ঘনিষ্ঠ। আবার বাংলাদেশে জঙ্গি জেহাদি র্যাডিকাল ইসলামের বারবারন্ত হলেও ইউনূস নিজে আবার ধর্মপ্রাণ মুসলমান নন, 5 ওয়াক্ত নামাজও পড়েন না, তিনি ঘোষিত নাস্তিক। জামাতের যে ইসলাম সম্পর্কে যে বিখ্যা ইউনূস তাতে কিন্তু খাপ খায় না, সেটা ইউনূসও জানেন। কিন্তু এই সুদীবৃদ্ধ জীবনের উপান্তে এসে ক্ষমতা ছাড়তে নারাজ, তাই তিনি তার বিশ্বাসের সঙ্গে কম্প্রোমাইজ করে জঙ্গি জেহাদিদের হাতের পুতুলে পরিণত হয়েছে। তাই ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে উথাল পাথাল হবে, সাধারণ মানুষ পথে নামবেন, কারণ নাবিশ্বাস উঠছে তাদের সংসার চালাতে। প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো ইউনূস সরকারের বিরোধী। ছাত্ররা মব জাস্টিস পরিকল্পনা করছে এবং সফলও হয়েছেন। 80টার উপর মাজার ভাঙা হয়েছে, হিন্দু মন্দির ধ্বংস হয়েছে, মাতৃশক্তি লাঞ্ছিত হয়েছে, অভিনেত্রীদের অনুষ্ঠানে যোগ দিতে বাধা দেওয়া হচ্ছে, মেয়েরা ফুটবল খেললে বলা হচ্ছে এটা ইসলাম বিরোধী। সরকারি পদে থেকে একজন বলছেন যে কোতল করতে হবে যারা শরিয়া মানবে না। আবার ছাত্ররা সংঘর্ষে লিপ্ত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7টা কলেজের ছাত্রদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংঘর্ষ হয়েছে। জুলাই ফাউন্ডেশন থেকে সার্জিস হাসনাত ছেড়ে বেরিয়ে এসছেন। যারা অভ্যুত্থানের সময় আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের চিকিৎসার খরচ সরকার দিচ্ছে না, তাদেরকে উপেক্ষাই করছে। রেল রোকো, রেল ধর্মঘট চলছে। প্রতিদিনই কোনো না কোনো বিষয়ে বাংলাদেশে মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। এই যে 1ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত বাংলাদেশের ছেলেমেয়েরা বিনা মূল্যে পাঠ্যপুস্তক পায়, এখনো পর্যন্ত তারা পাননি। 40 কোটি বই দেয়া হয়। গ্লোবাল টেন্ডারও ডাকতে পারেনি, কারণ গ্লোবাল টেন্ডার ডাকলে পরে ভারতের প্রকাশক সংস্থাগুলো বরাত পায়। ভারতকে দেব না সেই জন্য ডাকেনি। আবার মেট্রো রেলের টিকিট ছাপার বরাত পেয়েছে ভারতীয় সংস্থা। ভারত থেকে আলু, পেঁয়াজ, ওষুধের কাঁচামাল, সিমেন্ট তৈরির কাঁচামাল সবই রপ্তানি হয়। চিনি, ইতিমধ্যে 24,000 মেট্রিক টনে বেশি চাল চট্টগ্রামে পৌঁছে গেছে। তাহলে ভারত থেকে সাহায্য নেব, কিন্তু ভারত বিরোধী জিগিরটাকে অব্যাহত রাখব।
এরকম একটা অদ্ভুত টালমাটাল পরিস্থিতির মধ্যে বাংলাদেশ উথাল পাথাল চলছে, এবং ফেব্রুয়ারি মাসে এই টানাপোড়েন অনেক বাড়বে এবং বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে যে কোনো মুহূর্তে। হয় সুদি ইউনুস, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার ইউনুস রইল ঝোলা চলল ভোলা বলে চলে যেতে পারেন, আর সেটা যদি তিনি না করেন তাহলে আরো কোনো বৃহৎ ষড়যন্ত্রে নিজেকে যুক্ত করে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ চরিত্রের মূলে কুঠারাঘাত করে বাংলাদেশকে ইসলামী জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত করার নোংরা খেলা খেলতে পারেন। বিনিময়ে তিনি পদে থাকবেন, তবে সেই উদ্যোগ ইউনুসের সফল হবে না, কারণ ইউনুসের যারা ব্যাকার আন্তর্জাতিক মহলে তারা ইউনুসকে চিনে ফেলেছেন। যতই অ্যালেক্স সোরেসকে পাশে বসিয়ে ছবি তুলে ট্রাম্পকে বার্তা দেওয়ার চেষ্টা করুন ইউনুস, অ্যালেক্স সোরেস বা ওপেন সোসাইটি ফাউন্ডেশন যাই হোক না কেন, সেটা কিন্তু আমেরিকান স্টেট নয়, আমেরিকার রাষ্ট্র নয়। আমেরিকার রাষ্ট্র ডিপ স্টেটকে সমূলে উৎখাটিত করার শপথ নিয়েছে। সুতরাং সবার নজর থাকুক ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের ঘটনা প্রবাহের দিকে।